নমস্কার, আমি অর্ণব। আর আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন পয়েন্ট জিরো। এখানে কিছু ভয়, কিছু আতঙ্ক আর কিছু সত্য ঘটনা নিয়ে আমি চলে আসি। আজকে সেই রকমই একটা আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে আমি চলে এসেছি। চলো দেরি না করে সত্য ঘটনাটা শুরু করা যাক। আমি লন্ডনের বাইরে গিয়েছিলাম। ভোরবেলা স্টেশন থেকে ট্রেনে চাপলাম। সঙ্গে কিছু দরকারি আমার কাগজপত্র রয়েছে। ঠিক করলাম ট্রেনে যেতে যেতে ডকুমেন্টগুলো পড়ে ফেলবো। ছোট একটা কামরা রিজার্ভ করা যায় কি না খোঁজ করতেই গার্ড সাহেব একটা খালি কামরার ব্যবস্থা করে দিলেন। এই ব্যবস্থা করতে তেমন একটা অসুবিধা হলো না, কারণ ট্রেনটি বলতে গেলে একরকম ফাঁকাই যাচ্ছিল। ট্রেন ছাড়বার সময় হলো। বাঁশিও বাজলো আর ট্রেন নড়ে চড়ে উঠল। আর ঠিক সময় একজন বয়স্ক ভদ্রলোক একটি ভারী ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে আমার কামরার সামনে চলে এলেন। তারপর দরজা খুলে ঢুকে পড়লেন ভিতরে। একটু বিরক্তই হলাম। একা বসে নিজের কাজ আর করা যাবে না, কিন্তু কি উপায়? এই কামরা তো আর আমার একার নয়। তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের দুজনের আলাপ পরিচয় হয়ে গেল। নিজের পরিচয় দিয়ে ভদ্রলোক বললেন, ভাই, আমি রেলওয়ে কোম্পানির একজন ডিরেক্টর। আমাদের কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলেছে। তার ডিউটির অনেকটাই আমার ঘাড়ে এসে পড়েছে। এ কাজটা নিয়ে আমি খুবই ব্যস্ত আছি। এই তো ৭০,০০০ পাউন্ড নিয়ে যাচ্ছি, লোকাল ব্যাংকে জমা দেব। তাতে কাজ চালাতে খুব একটা অসুবিধা হবে না। কোনো খরচের জন্য আমাকে হেড অফিসের দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু এতগুলো টাকা নিয়ে চলাফেরা করছেন, ভয় লাগে না? আমি জিজ্ঞাসা করলাম। কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারে নাকি? না না না, কে জানছে যে আমার ব্যাগে এত টাকা রয়েছে? তাছাড়া কেই বা ছিনতাই করবে? আপনাকে বললাম বলে আপনি নিশ্চয়ই করবেন না, বলে ভদ্রলোক হাসতে লাগলেন। তবুও এভাবে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না বলে মনে হয় না। তাছাড়া আমি একটু ভীতু ও নার্ভাস টাইপের লোক নই। আমার মনোবল যথেষ্ট শক্ত। কথাবার্তায় অনেকটা সময় কেটে গেল আমাদের। ট্রেন ছুটে চলেছে। সঙ্গের কাগজপত্র আর পড়া হলো না। গন্তব্যে পৌঁছে পড়া যাবে, এই বলে ভদ্রলোকের সঙ্গে কথা বলতে লাগলাম। আগেকার বিরক্তির ভাবটা অনেকটাই কেটে গেছে আমার। কথা প্রসঙ্গে ভদ্রলোক আমার গন্তব্যস্থল কোথায় জেনে বেশ উচ্ছ্বাসিত হয়ে বললেন, আরে, আপনার বন্ধু তো আমার খুব পরিচিত গো। তাই নাকি? হ্যাঁ, আপনার বন্ধুর স্ত্রী আমার নিজের ভাগ্নি। ইস, আপনার সঙ্গে যেতে পারলে খুব ভালো হতো। একটা দিন একটু বিশ্রাম মিলতো গো। কিন্তু উপায় কি? ব্রাঞ্চ লাইনের সব দায়িত্ব যে আমার ঘাড়ে। লাইনের পরিকল্পনাটা আমি দিয়েছিলাম। কয়েকজন ডিরেক্টর আপত্তি জানালেও স্কিমটা শেষ পর্যন্ত ডিরেক্টর বোর্ডের মিটিংয়ে পাস করিয়ে নিতে পেরেছি। এখন এত ঝক্কি ঝামেলা আমার ওপর, কমাস ধরে যে খাটাখাটনি যাচ্ছে। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বন্ধু আর বন্ধু বান্ধবীকে বলবো আপনার কথা? বলবেন বলবেন, ম্লান হেসে ভদ্রলোক বললেন। আপনার যদি কিছু বলার থাকে তবে আমি ওদের বলতে পারি। আমি এটা ওনাকে বললাম। আমার ভদ্রলোক যেন চমকে উঠলেন। তারপর নিজে একটু সামনে নিয়ে বললেন, হ্যাঁ, একটা কথা ওদের বলতে পারেন যে কয়েকদিনের মধ্যেই আমি সপ্তাহখানেকের ছুটি নিয়ে ওদের বাড়ি যাব। ভাগ্নিকে বলবেন ব্লু রুমের ফেয়ার প্লেসে যে এত আগুন না জ্বালায়। আমি গেলে ওরা আমাকে ওই ঘরটি ছেড়ে দেয়। উফ,
গতবারে গিয়ে আগুনের তাপে একবারে ঝলসে যাওয়ার দশা। গাড়ির গতি মন্থর হয়ে এলো। সামনে স্টেশন, আলো দেখা যাচ্ছে। সামনে একটি গাড়ি থামার জন্য ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সিগন্যাল পায়নি। একজন টিকিট চেকার ঢুকলেন কামরায়। এই কামরা টিকিট চেক করতে তার বেশিক্ষণ সময় লাগবে না, মোটে 2 জন আরোহী। সোজা আমার কাছে এসে তিনি বললেন, টিকিট টিকিট। পকেট থেকে টিকিটটা বের করে দেখালাম। মনে হলো আমার সহযাত্রীর দিকে একবার তাকালেন চেকার সাহেব, তারপর নেমে গেলেন পাশের কামরার দিকে। তিনিও ততক্ষণে সিগন্যাল পেয়ে চলতে শুরু করেছে। মিডওয়ারিং হাউসের দিকে তাকিয়ে আমি বিস্ময় সুরে বললাম, আচ্ছা, চেকার আপনার টিকিট দেখতে চাইলেন না তো? বলতে ভুলে গিয়েছি, আমার সহযাত্রী ভদ্রলোকের নাম মিডওয়ারিং হাউস। ওরা সবাই আমাকে চেনে, জানে আমি রেল কোম্পানির একজন ডিরেক্টর। প্রায়ই এই লাইনে আমি যাতায়াত করি, আমার ফার্স্ট ক্লাস পাস আছে। ট্রেন স্টেশনে ঢুকলো। ভদ্রলোক চট করে উঠে পড়লেন, ব্যাগটা হাতে নিয়ে বললেন, আমাকে এখানেই নামতে হবে। আপনি তো এই লাইনের সেই স্টেশনে নামবেন, তো আপনার সঙ্গে গল্প গুজব করে সময়টা বেশ ভালোই কাটলো। চলি তাহলে। বিদায় জানিয়ে ভদ্রলোক নেমে পড়লেন প্ল্যাটফর্মে। তারপর মিশে গেলেন সেখানে যাত্রীদের ভিড়ে। আমি জানলা দিয়ে ঝুঁকে লক্ষ্য করছিলাম মিডওয়ারিং হাউসকে। হঠাৎ কিসের উপর যেন আমার পা পড়ল। নিচু হয়ে দেখলাম একটা সিগার কেস, হয়তো আমার সহযাত্রী ফেলে গেছেন। ঠিক তাই, দেখলাম কেসটার কোনো কেনায় মিডওয়ারিং হাউসে নাম লেখা আছে। ট্রেন ছাড়তে এখনো 2 মিনিট বাকি। ভাবলাম এক ছুট্টে ভদ্রলোকে কেসটা দিয়ে আসে। নেমে পড়লাম প্ল্যাটফর্মে। গার্ড বোধহয় আমার কামরার দরজা বন্ধ করতে আসছিলেন। কোথায় যাচ্ছেন? আপনার তো এখন নামবার কথা নয়, বললেন তিনি। আসছি, এক্ষুনি আসছি। আমার সহযাত্রী ভদ্রলোকটি তার সিগার কেসটি ফেলে চলে গেছেন। দামি কেস তো, ভদ্রলোক বোধহয় এখনো স্টেশনের বাইরে যেতে পারেন। দেখি তাকে কেসটা দিয়ে আসা যায় কিনা। তাড়াতাড়ি আসবেন, আর মিনিট 2 মধ্যেই কিন্তু ট্রেন ছেড়ে দেবে, এই বলে দিলাম কিন্তু। আর কথা না বাড়িয়ে ছুটতে লাগলাম। এটা একটা বড় জংশন, প্ল্যাটফর্মটা খুব বিরাট। ভদ্রলোক বোধহয় এতক্ষণে প্ল্যাটফর্মের অর্ধেকটা পেরিয়ে গিয়েছেন। কিছুটা ছুটে আসবার পর সহযাত্রী ভদ্রলোককে দেখতে পেলাম। দেখলাম একজন লোকের সঙ্গে কথা বলতে বলতে তিনি এগিয়ে চলেছেন। তারপর দুজনে ভিড় থেকে একটু সরে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে একান্তভাবে আলাপ করতে লাগলেন। ওরা দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মের একটা ল্যাম্প পোস্টের পাশে। ওদের ঠিক মাথার ওপর জ্বলছিল গ্যাসের বাতি। সেই আলোয় দুজনকেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কুলিয়ার যাত্রীদের ভিড় ঠেলে যতদূর সম্ভব জোরে ছুটছিলাম। মনে হয় এই বুঝি আমাকে না নিয়ে ট্রেনটা ছেড়ে দিল। এরকম মানসিক অবস্থাতেও মিডওয়ারিং হাউসের সঙ্গীকে ভালোভাবে লক্ষ্য করছিলাম আমি। ভদ্রলোকের রং ফর্সা, মাথার চুল ধূসর, লম্বায় তিনি আমার সহযাত্রীর থেকেও ইঞ্চি 2 ছোট হবেন। লোকটির মুখে হালকা দাঁড়ি গোঁফ তো আছে। যাক, এসে গেছি, কিন্তু শেষ মুহূর্তে বিপদ। ঘাটে এসে আমার তড়িটা ডুবে গেল। ভিড়ের ধাক্কায় পা পিছলে পড়ে গেলাম। সামলে নিয়ে উঠে পড়তেই 2-3 সেকেন্ডের বেশি লাগেনি আমার। কিন্তু যখন সিঁড়ে হলাম তখন আমার সহযাত্রী তার সঙ্গী কাউকে দেখতে পেলাম না। চারপাশে তাকালাম, না, কোথাও ওদের কোনো চিহ্ন নেই। ওরা দুজনে কি কপুরের মধ্যে উবে গেলেন নাকি? ডং ডং ডং, ট্রেন ছাড়বার ঘন্টা পড়ল। বেজে উঠল ট্রেনের বাসি। কাছেই স্টেশনে একজন পয়েন্টসম্যান দাঁড়িয়েছিল। তাকে জিজ্ঞাসা করলাম, যে ভাই, একটু আগে গ্যাস পোস্টের তলায় যে 2 জন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তারা কোন দিকে গেলেন বলতে পারো? আমি লক্ষ্য করিনি স্যার।
ট্রেনের বাঁশি আবারও বাজলো। দেখলাম হাত নেড়ে গার্ড সাহেব আমাকে গাড়িতে উঠবার জন্য ইঙ্গিত করছেন। ছুটলাম নিজের কামরার দিকে। গাড়ি নড়ে চড়ে উঠল, চলতে শুরু করলো ধীর গতিতে। এক লাফে নিজের কামরায় ফুটফুটে উঠে পড়লাম আমি। তারপর ঢুকে পড়লাম আমার কামরার মধ্যে। আমি তখন হাঁপাচ্ছি। আমার হাতে সহজাতে ফেলে যাওয়া সুদৃশ্য সিগার কেস। অনুসন্ধিত দৃষ্টিতে তখনও তাকিয়ে আছি বিরাট প্ল্যাটফর্মের দিকে। গাড়ির গতি বাড়ল, পিছনে পড়ে রইল জংশন তার বিরাট প্ল্যাটফর্মটাকে নিয়ে। বাকি পথটুকু আর সঙ্গে আনা কাগজপত্র পড়তে মন বসল না। সহযাত্রী আর তার সিগারকে সেই কথাই বারবার মনে হানা দিতে লাগলো। কেন যেন মনে পড়ছিল, আমি বুঝতে পারলাম না। ব্যাপারটা এমন কিছু অসাধারণ নয়। ট্রেন থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে লোক কি অনেক সময় টুকিটাকি জিনিসপত্র ফেলে যায় না? গন্তব্যে পৌঁছতে 7 ঘনালো। স্টেশন থেকে বন্ধুর বাড়ি যেতে কোনো অসুবিধা হলো না, কারণ বন্ধুর বর স্টেশনে তার মোটর গাড়ি পাঠিয়ে দিয়েছিল। স্টেশন থেকে বাড়ি আসতে আধ ঘন্টার বেশি সময় লাগলো না। গিয়ে দেখলাম আরো কয়েকজন অতিথি এসেছেন। গোসল করে পোশাক পাল্টে ড্রয়িং রুমে ঢুকল। বন্ধু তো তার অতিথিদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ নানা গল্প গুজব চলল। তারপর আমরা গিয়ে বসলাম খাবার টেবিলে। আজকের অভিজ্ঞতাটার বলবার জন্য মনটা ছটফট করছিল, কিন্তু এতক্ষণে সে কথা বলার আমি সুযোগ পাইনি। এবার একটা সুযোগ মিলল। বন্ধু পত্নীর দিকে তাকিয়ে বললাম, আপনার এক ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে দেখা হলো ট্রেনে। আমরা একসঙ্গে অনেকটা পথ এলাম। গল্প গুজবে সময়টা বেশ কাটলো। তাই বুঝি? তাই কার সঙ্গে দেখা হলো? বিস্মিত হেসে বললেন বন্ধু পত্নী। আপনার মামা মিডওয়ারিং হাউসের সঙ্গে। বন্ধু পত্নী চমকে উঠলেন। বন্ধুকেও কেমন যেন বিবৃত মনে হলো। মিডওয়ারিং হাউস বলেছেন শীঘ্রই সপ্তাহখানেকের ছুটি নিয়ে তিনি এখানে আসবেন। তাকে যেন রুমটাই ছেড়ে দেওয়া হয়। তবে গতবারের মতো ফায়ার প্লেসে যেন এত আগুনের ব্যবস্থা না করা হয়। গতবারে আগুনের তাপে অনেক কষ্ট পেয়েছেন তিনি। কথা শেষ করার আগেই বুঝতে পারলাম ঘরের মধ্যে অস্তিত্বর কালো একটা ছায়া নেমে এসছে। ঘরে আনন্দময় পরিবেশটা যেন নষ্ট হয়ে গিয়েছে। কেমন একটা থমথমে ভাব, আবার ঘরে দুঃসহ একটা স্তব্ধতা। আমি হয়তো এমন কোনো কথা বলে ফেলেছি যা না বললেই ভালো হতো। অপ্রস্তুত হয়ে বললাম, আমার জন্যই বুঝি আনন্দের সুরটা গেল বলুন? কিন্তু আমি কি এমন কথা বললাম যাতে ডিনার পার্টিটা নিরানন্দময় হয়ে গেল? কিছুই বুঝতে না পেরে চুপ করে রইলাম। ডিনার পার্টি আর জমল না। বন্ধু পত্নী এবং অতিথিরা খুশির ভাব আনার চেষ্টা করলেন, কিন্তু বেশ বোঝা গেল ভাবটা কৃত্রিম। যেটা স্বচ্ছন্দে গতিতে এগিয়ে চলছিল তাও যেন হঠাৎ মন্থর গতি হয়ে গেল। কোথায় ঘটল ছন্দপতন? কোনো রকমে ভোজন পর্ব চুকল। অতিথিরাও কোনো না কোনো অজুহাতে চলে গেলেন যে যার বাড়ি। ওরা সবাই স্থানীয়। বহিরাগত অতিথি ছিল কেবল আমি একা। খাওয়ার পর ড্রয়িং রুমে বসলাম আমি এবং বন্ধু পত্নী শরীর খারাপ বলে শোবার ঘরে চলে গেলেন। দুজনে দুটো সিগারেট ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর নীরবতা ভেঙে আমি বললাম, আচ্ছা, আনন্দের সুরটা হঠাৎ কেটে গেল কেন রে? আমার কারণে যে এটা ঘটেছে তা আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারিনি আমার কোন কথায় তোদের আচরণে এমনটি ঘটলো বলতো? সুর কেটে গেল তাই না? সিগারেটের টানিয়ে বন্ধু বলল, তুই আমার স্ত্রীকে যা বলেছ তাতে আমরা সবাই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছি। ঠিক বুঝলাম না। বিমূঢ় ভাবে বললাম, ঠিক বুঝলাম না তো? বুঝবে কি করে গো? ব্যাপারটা তো তুমি আর জানোই না।
এক মুখ ধোঁয়া ছাড়লো বন্ধু। দুঃখিত, আনন্দের আসরটা মাটি করে দিলাম আমি। আরে না না না, তোমার কোনো দোষ নেই, বিব্রতভাবে বন্ধু বলল। তুমি যা করেছো সেটাই স্বাভাবিক। যে বাড়িতে যাচ্ছি সেই বাড়ির এক আত্মীয়দের সঙ্গে পথে দেখা হলো, গন্তব্যে পৌঁছে এ কথা বলাই তো স্বাভাবিক। আমরা হলেও বলতাম। আমি আরো একবার অবাক হয়ে বললাম, আসলে আমার মামা শ্বশুর অর্থাৎ মিডওয়ারিং হাউসের প্রসঙ্গ উঠবার ফলেই গোটা পরিবেশটা অস্বস্তিকর হয়ে উঠল। কেন, কি হয়েছে মিডওয়ারিং হাউসের? কি হয়েছে তা তো কেউ জানে না। আচ্ছা, তোমার কোনো ভুল হয়নি তো? তুমি কি নিশ্চিত যে ট্রেনে যে ভদ্রলোক সহযাত্রী ছিলেন তিনি মিডওয়ারিং হাউস? দেখ, মিডওয়ারিং হাউসকে আমি আগে কখনো দেখিনি। ভদ্রলোক নিজে পরিচয় দিলেন তাতে। আচ্ছা দাঁড়াও, উনি একটা জিনিস ফেলে গিয়েছিলেন কামরায়, আপাতত আমার কাছে রয়েছে সেটা। দেখো তো, শিকার কেসটা তোমার মামার শ্বশুরের কিনা। পকেট থেকে কেসটা বের করে বন্ধুর হাতে দিলাম। কেসটা হাতে নিয়ে অবাক বন্ধু বিস্মিত সুরে বলল, হ্যাঁ, এটাই তো আমার মামা শ্বশুরের সিগারেট কেস। এটা বহুবার দেখেছি। তাছাড়া এই তো কোনায় তার নাম মনোগ্রাম করা হয়েছে। না, এটাই তার জিনিস। তুমি বলছো যে এটা উনি টিনের কামরায় ফেলে চলে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আমার মামা শ্বশুরের সঙ্গে হঠাৎ কিন্তু আমার মামা শ্বশুরের সঙ্গে হওয়াটাই এর মধ্যে আশ্চর্যের কি আছে? ব্যাপারটা একটু খোলসা করে বলতো। তখন থেকে কেবল রহস্যের জাল বুনে চলেছে। শোন তবে, ব্যাপারটা হলো, কণ্ঠস্বর নিচু করে বলল বন্ধু, আমার মামা শ্বশুর রেল কোম্পানির 70,000 পাউন্ড নিয়ে পালিয়ে গিয়েছিলেন। কেউ জানেন না তিনি কোথায়। তিনি একজন ফেরারি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। এটা আমাদের জন্য একটা দারুণ লজ্জার কথা। মিডওয়ারিং হাউসের আমাদের ঘনিষ্ঠ আত্মীয়, কাজেই তার প্রসঙ্গ ওঠায় আমরা বেশ বিব্রত হয়ে যাই। তিনি কতদিন ধরে নিরুদ্দেশ? প্রায় 3 মাসের হবে। অথচ আজকে কয়েক ঘন্টা আগে তার সঙ্গে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে। তাই তো ভাবছি এটা কি করে হলো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তুমি বলছো মিডওয়ারিং হাউস 70,000 পাউন্ড নিয়ে ফেরার হয়েছেন, অথচ আমাকে বলছেন টাকাটা তিনি স্থানীয় ব্যাংকে জমা দেবেন ব্রাঞ্চ লাইনের কাজের জন্য, যাতে সবসময় হেড অফিসের দিকে তাকিয়ে থাকতে না হয়, সেই জন্য এই ব্যবস্থা। তার সঙ্গে যে 70,000 পাউন্ড রয়েছে এ কথা তিনি নিজে থেকে আমাকে বলেছেন। কোনো অপরাধী এরকম হলে বলে বেড়ায়? হ্যাঁ, তোমার কথাটা একেবারে অযুক্তি নয়। আচ্ছা, মিডওয়ারিং হাউস মানুষ হিসেবে কেমন? তাকে অত্যন্ত সৎ এবং কর্মনিষ্ঠই বলেই জানতাম। সাধারণ একজন কোরানির চাকরি নিয়ে তিনি রেল কোম্পানিতে ঢুকেছিলেন কোনো খুঁটির জোর ছাড়াই। তারপর নিজের সততা, নিষ্ঠা আর কর্মদক্ষতায় ধাপে ধাপে উন্নতি করে তিনি একজন কোম্পানির ডিরেক্টর বোর্ডের একজন সদস্য পর্যন্ত গিয়েছিলেন। কর্মজীবনের শেষ প্রান্তে এসে কেন যে তার দুর্মতি হলো, সারা জীবনের সুনামটাকে তিনি ধ্বংস করে ফেলেছিলেন। বন্ধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মিডওয়ারিং হাউসের সঙ্গে আজ কিন্তু আমার সত্যি দেখা হয়েছিল। হ্যাঁ, শিকার কেসটা দেখেই তা মনে হচ্ছে। ব্যাপারটা কেমন যেন রহস্যের গন্ধে পাচ্ছি। হ্যাঁ, চিন্তিতভাবে বন্ধু বলল, চলো না কাল একবার জংশন স্টেশন থেকে ঘুরে আসি, দেখি নতুন কোনো খোঁজ খবর পাওয়া যায় নাকি। বেশ, কিন্তু আমাদের যাবার ব্যাপারটা গোপন রেখে আমি তাকে সাবধান করে দিলাম। রাখবো বন্ধু, রাখবো। তোমার স্ত্রীকেও আপাতত কিছু বলো না। বেশ, চলো, বলবো না। পরদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বন্ধু জংশন স্টেশনে পৌঁছালাম। এই স্টেশনেই মিডওয়ারিং হাউস নেমেছিলেন, আর এখান থেকেই নতুন ব্রাঞ্চ লাইন পাতা হচ্ছে। সুতরাং আমার নিরুদ্দেশ সহযাত্রীর কোনো খবর আদৌ মিললে এখান থেকেই পাওয়া যাবে। ট্রেন থেকে নেমে
সোজা স্টেশন মাস্টারের ঘরে গেলাম। দেখলাম স্টেশন মাস্টার আমার বন্ধুকে বেশ ভালোই ভাবে চেনে। মামুলি দু চারটি কথাবার্তার পর বন্ধুর উপর জিজ্ঞাসা করলো, আচ্ছা, মিডওয়ারিং হাউস কি কাল এই স্টেশনে নেমেছিলেন? দারুণ অবাক হয়ে স্টেশন মাস্টার তাকালেন আমার দিকে, কিছুক্ষণ চুপ থেকে বললেন, মিডওয়ারিং হাউস? কই, এরকম খবর তো আমার কানে আসেনি। আপনি মিডওয়ারিং হাউসকে চেনেন? আমি প্রশ্ন করলাম। কেন চিনব না, তিনি আমাদের রেল কোম্পানির একজন ডিরেক্টর। ব্রাঞ্চ লাইন পাতবার কাজে তাকে বহুবার এই পথে যাতায়াত করতে হয়েছে। তিনি আমার ঘরে এসে বসতেন, চা খেতেন, ব্রাঞ্চ লাইনের কাজ কতদূর এগিয়েছে বা কাজকর্ম কেমন হয়েছে তা নিয়ে আলোচনা করতেন। মিডওয়ারিং হাউসকে আমি বেশ ভালোই ভাবে চিনি। কাল বিকেলে এই স্টেশনেই তিনি নেমেছিলেন। স্টেশন থেকে আমার সঙ্গে তিনি একই কামরায় এসেছিলেন। আপনি ডুয়ারিং হাউসকে চেনেন তো? স্টেশন মাস্টার একবার আমাকে পাল্টা প্রশ্ন করলেন। কাল কি আগে তাকে কখনো দেখিনি, তাহলে কি করে বুঝলেন যে আপনার সহযাত্রী মিডওয়ারিং হাউস? ভদ্রলোক তো নিজেই পরিচয় দিয়েছিলেন, তবে তিনি নিশ্চয় অন্য কেউ। যে কারণেই হোক, তিনি মিডওয়ারিং হাউস বলে নিজেই পরিচয় দিয়েছিলেন, স্টেশন মাস্টার গম্ভীরভাবে বললেন। কিন্তু মিডওয়ারিং হাউস এটা টিনের কামরায় ফেলে চলে গেছেন। টিনের কামরায়? হ্যাঁ, আগেই বলেছি। হ্যাঁ, আগেই বলেছি। গতকাল ইউস্টন স্টেশন থেকে এই জংশন পর্যন্ত তিনি আমার সহযাত্রী ছিলেন। কিন্তু এই অবিশ্বাস্য, স্টেশন মাস্টার বললেন। কেন? আমি প্রশ্ন করলাম। মিডওয়ারিং হাউস একজন ফেরারি আসামি। রেল কোম্পানির 70,000 পাউন্ড নিয়ে তিনি উধাও হয়ে গিয়েছেন। এই লাইনে তিনি বহুবার যাতায়াত করেছেন। এই লাইনে স্টেশন মাস্টার, গার্ড, টিকিট চেকার, পয়েন্টসম্যান, খালাসি, ড্রাইভার, কুলি সবাই তাকে চেনে। তার খোঁজ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর চলে যাবে। সুতরাং মিডওয়ারিং হাউস এই লাইনে অত্যন্ত যাতায়াত করা সাহস করবেন বলে তো মনেই হয় না। টিকিট চেকার? আমি টিকিট চেকার? আমি উৎসাহিত হয়ে বললাম। গতকাল আমাদের কামরায় একজন টিকিট চেকারে এসেছিলেন। তিনি নিশ্চয়ই আমার সহযাত্রীকে দেখেছেন। তাকে পাওয়া যাবে এখন? না, সন্ধ্যার আগে তাকে পাবেন না। সে যে ট্রেনে আসবে সে ট্রেনে এখনো 15 মিনিট পর থামবে। তখন তখন থেকে আমার অফিসে তলব করিতে পারে। তখন তাকে আমার অফিসে তলব করিতে পারি। কিন্তু আপনারা কি এতক্ষণ অপেক্ষা করবেন? না করে উপায় কি? বন্ধু বলল, অবশ্য সময় কাটানো খুব একটা সমস্যা হবে না। ব্রাঞ্চ লাইনের কাজকর্ম দেখব। লাইনের লোক জনের কাছে খোঁজ খবর নেবে গতকাল তাদের কেউ মিডওয়ারিং হাউসকে দেখেছে কিনা। আমাদের একটু এলাকাটা ঘুরে দেখতে হবে। কয়েক ঘন্টা তো সময়, তা দেখতে দেখতেই কেটে যাবে। ব্রাঞ্চ লাইনের কাজকর্ম দেখে আর রেল কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে সবকিছু সেরে সন্ধ্যায় একটু স্টেশনে ফিরে এলাম। আমাদের তদন্তের ফল মোটেও আশাপ্রসাদ হয়নি। তিনি মিডওয়ারিং হাউসকে গতকাল কেউই দেখেনি। এক্সপ্রেস ট্রেন যথাসময়ে জংশন স্টেশনে এলো। স্টেশন মাস্টার চেকার সাহেবকে নিজের কামরায় ডেকে পাঠালেন। মিনিট দুইকের মধ্যেই চেকার এসে গেল। চিনতে পারলাম কালকের টিকিটে চেকারে উনি। স্টেশন মাস্টার টিকিটের চেকারের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। এই দুজন ভদ্রলোক আপনাকে মিডওয়ারিং হাউস সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতে চান। আপনার তো তাড়া আছে, এক্ষুনি ট্রেনে ফিরে যেতে হবে। আপনার কি তাড়া আছে? এক্ষুনি কি ট্রেনে ফিরে যেতে হবে? না, আমার তেমন তাড়া নেই। আজকে আমার ডিউটি এখানেই শেষ। বাকি স্টেশনগুলির জন্য আর একটা চেকার উঠবার কথা আছে স্টেশন থেকে। বাকি পথটুকু আমি এমনি চলে যেতাম। সে না হয় পরে লোকাল ট্রেনে চলে যাব। বেশ বেশ। এরা কি পুলিশের পক্ষ থেকে এসছেন? চেকার সাহেব জিজ্ঞাসা করলেন। না না না, সেসব কিছু নয়। দুটোই বললাম আমি। আমাদের প্রশ্ন শুনলেই বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি। বেশ, বলুন কি প্রশ্ন? চেকার বললেন। আপনি মিডওয়ারিং হাউসকে চেনেন? আমি প্রশ্ন করলাম।
চিনি। তাকে দেখলে চিনতে পারবেন? নিশ্চয়ই পারব। আচ্ছা, গতকাল যে ট্রেনে আপনি টিকিট চেক করছিলেন তাতে মিড ওয়ারিং হাউস ছিলেন? না। এ ব্যাপারে আমি নিশ্চিত। এ ব্যাপারে আপনি নিশ্চিত? অবশ্যই। শেখার বেশ জোরের সঙ্গেই বললেন। কি করে এতটা নিশ্চিত হলেন? আমি প্রতিটি কামরা আর প্রতিটি লোকের টিকিট চেক করেছি, আর গতকাল ছাত্রীদের মুখও আমার মোটামুটি মনে আছে, কিন্তু কোনো কামরাতেই মিড ওয়ারিং হাউস ছিলেন না। দেখুন, আপনার চেহারা আমার মনে আছে, অথচ আপনাকে আমি কালকের আগে কখনো দেখিনি। কাজেই বুঝতে পারছেন, মিড ওয়ারিং হাউস কোনো কামরা এলেই তাকে দেখলেই চিনতে পারতাম। কিন্তু মিড ওয়ারিং হাউস তো আমার কামরাতেই ছিলেন। আমি এটা বললাম। আপনার কামরায়? বিস্মিত চেকার বললেন। যতদূর মনে পড়ছে যে আপনার কামরায় আপনি ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। মোটেই না। আমার কামরাতেই মিড ওয়ারিং হাউস ছিলেন। তিনি স্টেশনে নেমে যান। তার ফেলে যাওয়া এই সিগার কেসটি তাকে পৌঁছে দিতে গিয়ে আমি ট্রেন ফেল করতে বসছিলাম। চেকার বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কালকে যে গার্ড সাহেবকে দেখেছিলাম তাকে কোথায় পাওয়া যাবে? মাস্টারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম। এই ট্রেনেই আছেন তিনি। ট্রেন ছাড়তে কতক্ষণ দেরি? আর আমি যে মিড ওয়ারিং হাউসে সিগার কেস নিয়ে ছুটছিলাম তা গার্ড সাহেব আমাকে দেখেছেন। ইচ্ছে করলে তাকে এখানে ডেকে আমরা কথাবার্তা যাচাই করে নিতে পারি। ইচ্ছে করে তাকে এখানে ডেকে আমার কথা সত্যতা যাচাই করে নিতে পারেন। স্টেশন মাস্টারের দিকে তাকিয়ে বললাম আমি। স্টেশন মাস্টার জরুরি ডাকে গার্ড সাহেব ছুটতে ছুটতে গেলেন। তিনি স্বীকার করলেন আমাকে প্ল্যাটফর্মে দূরে ছুটতে দেখেছেন। এটাও বললেন যে আমি যেন কার সিগার কেসটি ফেরত দেওয়ার জন্য দৌড়াচ্ছিলাম। ট্রেন ছাড়বার সময় হলো। বোর্ড সাহেব দৌড়লেন ট্রেনের দিকে। ট্রেন ছেড়ে দিল। আমরা বোকার মতো দাঁড়িয়ে রইলাম চলন্ত ট্রেনের দিকে। আমরা বোকার মতো তাকিয়ে রইলাম চলন্ত ট্রেনটার দিকে। নীরবতা ভেঙে বন্ধু বলল, তুমি বোধহয় স্বপ্ন দেখেছ। স্বপ্ন? যে কথা কোনোদিন শুনিনি তা নিয়ে স্বপ্ন দেখবো কি করে? ব্রাঞ্চ লাইনের কথা আমি কোনোদিন শুনিনি। মিড ওয়ারিং হাউস ব্যাগে করে 70,000 পাউন্ড নিয়ে যাচ্ছেন, তাও আমি কোনো জানতাম নাকি? এটা গল্পের প্রথম পাঠ। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো এবং গল্পটির দ্বিতীয় পাঠ শুনতে চাইলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।